কিছু মানুষ আওয়াজ বা শব্দে ভেঙে পড়ে না, তারা তখন ভেঙে পড়ে যখন সামনের মানুষটি একেবারে শান্ত হয়ে যায়। ভাবুন তো, যার সাথে প্রতিদিন কথা হতো সে যদি একদিন না জানিয়ে চুপ হয়ে যায়, না কোনো কল, না কোনো মেসেজ, শুধু একটা ভারী নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে মন প্রশ্ন করতে শুরু করে, আমার কি কোনো ভুল হয়ে গেল? এখন কি অন্য কেউ বেশি জরুরি হয়ে গেছে, নাকি এখন আমার আর কোনো দাম নেই? এখান থেকেই অস্থিরতা শুরু হয়, আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। আজ এটা কোনো মন ভোলানো কথা নয়, এটা মনোবিজ্ঞান। আর যদি এই পুরো বিষয়টি শেষ পর্যন্ত বুঝে নিতে পারেন, তবে সামনের মানুষটিকে বদলানোর প্রয়োজন পড়বে না, নিজের মন শক্ত হয়ে যাবে। তো চলুন এবার বুঝি যে যখন কেউ চুপ হয়ে যায় তখন আসল শক্তির জন্ম কোথায় হয়। পয়েন্ট ১, চুপ থাকা হলো সবথেকে বড় জবাব। চলুন প্রথমে একটি খুব শান্ত কিন্তু খুব সত্যি কথা বুঝি। যখন কেউ আপনাকে উপেক্ষা করে তখন আসল আঘাত শব্দ দিয়ে লাগে না, আসল আঘাত লাগে সেই খামোশি বা নিস্তব্ধতা থেকে, যা হঠাৎ সম্পর্কের মাঝে চলে আসে। প্রায়ই এমন হয় যে সামনের মানুষটি দূরত্ব তৈরি করতে শুরু করলেই আপনার মনে অস্থিরতা জাগে, মন চায় কথা বলতে, জিজ্ঞেস করতে চায় যে আসলে ভুলটা কোথায় হলো, অথবা এটা জানাতে যে আপনি এখনও সেখানেই আছেন। আর এখানেই বেশিরভাগ মানুষ নিজেদের ক্ষতি করে ফেলে। কিন্তু এখানে একটি কথা খুব জরুরি, আপনি নিজেকে দোষ দেবেন না। যদি মন অস্থির হয়, যদি হৃদয় বারবার কথা বলতে চায়, তবে তার মানে এই নয় যে আপনি দুর্বল, এর মানে শুধু এটুকুই যে আপনি মানুষ, আর মানুষ যখন কারো সাথে জুড়ে যায় তখন সে তাকে হারানোর ভয় পায়। এবার আপনি মন দিয়ে বুঝুন, যখন আপনি বারবার কথা বলেন, বারবার সাফাই দেন এবং বারবার নিজের অস্তিত্ব জানান দেন, তখন সামনের মানুষটি ভাবার সুযোগই পায় না। আর সত্যি বলতে এখানেই ভারসাম্য বিগড়ে যায়। কারণ যখন আপনি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে শুরু করেন, তখন সামনের মানুষটির নিজেকে প্রশ্ন করার প্রয়োজনই পড়ে না, তার জন্য সবকিছু সহজ হয়ে থাকে। সে জানে যে সে যাই করুক না কেন আপনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেনই। কিন্তু যেদিন আপনি চুপ হয়ে যান, সেদিন থেকেই ছবিটা বদলাতে শুরু করে। এখানে চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা আসলে এমন একটি জবাব যা না বলেই সামনের মানুষের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনি হঠাৎ কথা বলা বন্ধ করে দেন, তখন সামনের মানুষটি সবার আগে এটাই ভাবে, এ হঠাৎ চুপ হয়ে গেল কেন? এই প্রশ্নটিই তার শান্তিকে নাড়িয়ে দেয়। আর আপনি পার্থক্যটা অনুভব করতে পারছেন তো? এখন আপনি কিছু করছেন না, কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে। এটাই চুপ থাকার আসল শক্তি। সাইকোলজি আমাদের একটি খুব সাধারণ কথা বলে, মানুষের মস্তিষ্ক খালি জায়গা সহ্য করতে পারে না। যেখানে উত্তর থাকে না, সেখানে চিন্তা নিজে থেকেই শুরু হয়ে যায়। আর চিন্তা যত বেশি চলে, অস্থিরতা ততটাই বাড়তে থাকে। আগে যখন আপনি কথা বলতেন তখন সামনের মানুষের কোনো ভয় ছিল না, কিন্তু এখন যখন আপনি শান্ত, তখন তার মনে একটা হালকা ভয় দানা বাড়তে শুরু করে। এ কি আমার থেকে দূরে সরে যাচ্ছে? আমার কি ওর আর প্রয়োজন নেই? এই প্রশ্নগুলো বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভেতর থেকে খুব ভারী হয়। আপনি বুঝুন, যে মানুষের আপনার গলার আওয়াজের অভ্যেস ছিল, আপনার উপস্থিতির অভ্যেস ছিল, তার কাছে আপনার নীরবতা হঠাৎ অনেক বড় হয়ে দাঁড়ায়। এখান থেকেই চাপ তৈরি হয়। সাইলেন্স ক্রিয়েটস প্রেশার। কিন্তু মনে রাখবেন, এই চাপ জোর জবরদস্তি থেকে আসে না, এই চাপ আসে আপনার শান্ত থেকে যাওয়ার মাধ্যমে, আপনার নিজেকে সামলে নেওয়ার মাধ্যমে। এবার একটি কথা খুব সততার সাথে বুঝতে হবে, চুপ থাকা তখনই কাজ করে যখন সেই নীরবতা শান্ত এবং ভারসাম্যপূর্ণ হয়। যদি আপনি চুপ থাকেন কিন্তু ভেতর থেকে ঘাবড়ে থাকেন, যদি আপনি চুপ থাকেন কিন্তু প্রতি মুহূর্তে আশা নিয়ে বসে থাকেন, তবে সেই নীরবতা কাজ করে না। তাই আজ যদি আপনি চুপ থাকেন, তবে নিজেকে এই প্রশ্নটি অবশ্যই করুন, আমি কি ভেতর থেকেও নিজেকে ধরে রাখতে পারছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সঠিক পথে আছেন। প্রভাব তখন পড়ে যখন আপনি চুপ থেকেও নিজের জীবনে স্থির থাকেন। আপনি ঘুম থেকে ওঠেন, নিজের কাজ করেন, নিজের দিনটিকে সামলান, আর সামনের মানুষটি যখন দেখতে পায় যে আপনি তার নীরবতায় ভেঙে পড়েননি, এই বিষয়টিই সবথেকে বেশি গায়ে লাগে। কারণ এখন সামনের মানুষটি এটা ভাবে না যে এ কেন কথা বলছে না, এখন সে ভাবে, আমি কি আমার জায়গা হারিয়ে ফেলছি? আর এই ভাবনাই ভেতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আপনার চুপ থাকা কাউকে সাজা দেওয়া নয়, এটা নিজের আত্মসম্মান বাঁচানোর একটি উপায়। যখন আপনি কোনো চিৎকার ছাড়া, কোনো অভিযোগ ছাড়া শান্তভাবে পিছিয়ে আসেন, তখন সামনের মানুষটি নিজেকে আয়নায় দেখতে শুরু করে, এবং প্রায়ই মানুষ সেই আয়না থেকে বাঁচতে চায়। এই কারণেই নীরবতা অনেক কিছু বলে যায়। এই নীরবতা জানায় যে আপনি এখন নিজের মূল্য জানেন, আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে বাধ্য নন। আর আজ এই কথাগুলো শুনতে শুনতে যদি আপনার চোখ কিছুটা ভারী হয়ে আসে, তবে বুঝবেন এই কথাটি আপনাকে স্পর্শ করেছে। আর যখন কোনো কথা হৃদয় পর্যন্ত পৌঁছায়, সেই কথাটি পরিবর্তনও আনে। শেষে শুধু এটুকুই মনে রাখবেন, চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয়, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা হলো সেই বুদ্ধিমত্তা যা সঠিক সময় প্রয়োগ করলে সবথেকে গভীর প্রভাব ফেলে যায়। তো চলুন এবার এই শান্তিকে আরও গভীরভাবে বুঝি। কারণ যখন আপনি চুপ থাকেন, তখন শুধু প্রভাবই পড়ে না, সামনের মানুষের অভ্যেসও বদলে যেতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় পরবর্তী কথা। পয়েন্ট 2,
অ্যাটেনশন পাওয়া বন্ধ হয়ে যায়। চলুন এবার আরও একটি খুব গভীর কিন্তু সত্য কথা বুঝি। এই কথাটি বোঝার জন্য কিছুটা ধৈর্য প্রয়োজন, তাই মন শান্ত রাখুন। শুরুতে প্রায়ই এমন হয়, আগে রোজ মেসেজ আসতো, কল আসতো, জিজ্ঞেস করা হতো খাবার খেয়েছো কিনা, আজকের দিনটা কেমন কাটল। আপনার উপস্থিতি গুরুত্ব রাখত। আর সত্যি বলতে এই অ্যাটেনশনে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। এই অ্যাটেনশন এই জন্য পাওয়া যায় কারণ সেই সময় আপনি গুরুত্বপূর্ণ থাকেন। তারপর ধীরে ধীরে এই সব কমতে শুরু করে। মেসেজের উত্তর দেরিতে আসে, কল আসা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, এবং একদিন এমন আসে যখন সবকিছু হঠাৎ খুব শান্ত হয়ে যায়। এখান থেকেই মন সব থেকে বেশি গুলিয়ে যায়। আপনি ভাবেন, আমি এমন কি করলাম, আমার ভুল কোথায় ছিল, আমি কি এখন আর গুরুত্বপূর্ণ নই? আজ যদি আপনি এই প্রশ্ন নিজেকে করেন, তবে একটি কথা এখানেই পরিষ্কার করে নিন, আপনি ভুল নন। অ্যাটেনশন পাওয়া বা না পাওয়া সবসময় আপনার মূল্য নির্ধারণ করে না। কিন্তু সাইকোলজি এখানে আরও একটি সত্য দেখায়। যখন কেউ অনবরত অ্যাটেনশন পেতে থাকে, তখন সে বিষয়টিকে ধীরে ধীরে স্বাভাবিক বা নর্মাল মনে করতে শুরু করে। আর আপনিও নিজের জীবনে এটা দেখেছেন, যেই জিনিসের অভ্যেস হয়ে যায় তার গুরুত্ব কমতে থাকে। এবার এভাবে বুঝুন, যদি প্রতিদিন সূর্য ওঠে তবে আমরা তাকে লক্ষ্য করা বন্ধ করে দিই, কিন্তু যেদিন সূর্য উঠবে না সেদিনই পুরো পৃথিবী অস্থির হয়ে পড়বে। অ্যাটেনশনও ঠিক তেমনই। যখন আপনি সব সময় অ্যাভেলেবল থাকেন, প্রতিটি মেসেজের উত্তর দেন, প্রতিটি সমস্যার সমাধান হয়ে দাঁড়ান, তখন সামনের মানুষের মনে হতে থাকে যে এসব তো সব সময় থাকবেই। কিন্তু যেদিন আপনি এই অ্যাটেনশন ফিরিয়ে নেন, সেদিনই ভেতরে কিছু একটা নড়ে ওঠে। আর এখানে একটি খুব জরুরি লাইন মনে রাখুন, When attention stops, ego starts hurting. যখন মনোযোগ বন্ধ হয়, তখন অহংবোধে আঘাত লাগা শুরু হয়। এই আঘাত বাইরে দেখা যায় না, কেউ সামনে এসে বলে না যে আমার খারাপ লাগছে, কিন্তু ভেতরে ইগো বা অহংবোধ প্রথমবার অনুভব করে যে কিছু একটা হাত থেকে ফসকে যাচ্ছে। আপনি যদি এতক্ষণ ধরে শুনে থাকেন, তবে হয়তো এই কথাটি কোথাও না কোথাও আপনার গল্পের সাথে মিলে যাচ্ছে। যদি এমন হয়, তবে এই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনের কথাগুলো আপনার মনকে আরও পরিষ্কার করবে। এবার আরও বুঝুন, যে মানুষের আপনার অ্যাটেনশনের অভ্যেস ছিল, আপনার খোঁজ নেওয়ার অভ্যেস ছিল, আপনার রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখার অভ্যেস ছিল, তার কাছে আপনার নীরবতা এক শূন্যতা হয়ে দাঁড়ায়। আর শূন্যতা খুব অস্বস্তিকর। আগে যখন আপনি জিজ্ঞেস করতেন, তখন সামনের মানুষটি কখনো ধ্যান দিত না, কিন্তু এখন যখন আপনি জিজ্ঞেস করেন না, তখন সেই প্রশ্নটিই তার মাথায় ঘুরতে থাকে। আজও কিছু জিজ্ঞেস করল না কেন, ও হঠাৎ এতটা শান্ত কিভাবে হয়ে গেল? এই প্রশ্নগুলো ইগোতে সরাসরি আঘাত করে। আর এখানে একটি কথা খুব সাবধানে বুঝুন, আপনি অ্যাটেনশন বন্ধ করে কাউকে সাজা দিচ্ছেন না, আপনি শুধু নিজের এনার্জি ফিরিয়ে নিচ্ছেন। এই শক্তি আপনার, এই সময় আপনার, আর এটাকে সব জায়গায় খরচ করা জরুরি নয়। যখন আপনি অ্যাটেনশন দেওয়া বন্ধ করেন, তখন সামনের মানুষটি প্রথমবার নিজেকে একা অনুভব করে। আর এই একাকিত্ব ভেতরে প্রশ্ন জন্ম দেয়, আমি কি এতটা গুরুত্বপূর্ণ ছিলাম না? এই মানুষটির কি আমাকে আর প্রয়োজন নেই? এই প্রশ্নগুলো ইগোকে নাড়িয়ে দেয়। এখন একটি খুব সহজ কিন্তু শক্তিশালী কথা বুঝুন, আপনাকে অ্যাটেনশন বন্ধ করার সময় নিজেকে রূঢ় বা কোল্ড বানাতে হবে না। আপনি শুধু স্বাভাবিক থাকুন, শান্ত থাকুন, নিজের কাজে লেগে থাকুন। কোনো লোক দেখানো নয়, কোনো ইনডাইরেক্ট মেসেজ নয়, কোনো ড্রামা নয়। এই সাইলেন্স বা নীরবতাই সব থেকে বেশি কাজ করে, কারণ এখন সামনের মানুষটি এটা বুঝতে পারে না যে আপনি কি ভাবছেন। আর মানুষ সেই জিনিসকে সব থেকে বেশি ভয় পায় যাকে সে বুঝতে পারে না। শেষে শুধু এটুকুই মনে রাখবেন, আপনার অ্যাটেনশন আপনার শক্তি। এটাকে সেখানে দিন যেখানে এর কদর আছে, আর যেখানে এর কদর নেই সেখানে শান্তভাবে তা ফিরিয়ে নিন। এই শান্তি, এই ভারসাম্যই সামনের মানুষের ইগোকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এবার মন দিয়ে শুনুন, যখন অ্যাটেনশন পাওয়া বন্ধ হয়, তখন শুধু ইগো নড়ে না, মস্তিষ্কও শান্ত থাকে না। আর এই অস্থিরতা পরবর্তীতে কি করে, এবার সেটাই বুঝি। পয়েন্ট ৩, মস্তিষ্ক নিজেই গল্প বানাতে শুরু করে। চলুন এবার এমন একটি কথা বুঝি যা শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে খুব গভীরভাবে প্রভাব ফেলে। যখন কেউ বারবার উত্তর পায় না, যখন প্রশ্নগুলো বাতাসে ঝুলে থাকে, তখন মানুষের মস্তিষ্ক খালি থাকে না। মস্তিষ্ক কিছু না কিছু ভাবতেই থাকে। আর এখান থেকেই আসল সমস্যা শুরু হয়। আপনি মন দিয়ে বুঝুন, যখন সামনের জন জবাব দেয় না, তখন বাইরে থেকে সেই মানুষটি চুপ থাকে, কিন্তু ভেতরে মস্তিষ্ক একদম চুপ থাকে না। মস্তিষ্ক নিজেই প্রশ্ন তৈরি করতে শুরু করে, নিজেই উত্তর খুঁজতে থাকে, এবং বেশিরভাগ সময় সেই উত্তরগুলো সত্যি হয় না। এই কারণেই ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা নিজে থেকেই শুরু হয়ে যায়। আপনিও এটা অনুভব করেছেন, যখন জবাব আসে না, তখন প্রথম প্রশ্ন এটাই জাগে, ও কি আমাকে ভুলে গেল? তারপর মস্তিষ্ক থামে না, পরের খেয়াল আসে, ও কি অন্য কারো সাথে কথা বলতে শুরু করল?
এবং তারপর ধীরে ধীরে কোনো প্রমাণ ছাড়া, কোনো সত্যতা ছাড়াই মস্তিষ্ক একটা পুরো গল্প বানিয়ে ফেলে। এখানে একটি কথা খুব ভালোবাসা দিয়ে বুঝুন। এই গল্পটি সত্যি নয়, কিন্তু মস্তিষ্কের কাছে তা সত্যি মনে হতে থাকে। আর যখন মস্তিষ্ক কোনো কথাকে সত্যি বলে মেনে নেয়, তখন শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া বা রিয়্যাক্ট করতে শুরু করে। ঘুম পাতলা হয়ে যায়, মন অস্থির হতে থাকে, প্রতিটি ছোট কথা ভারী মনে হতে থাকে। যদি আজ এসব আপনার সাথে ঘটে থাকে, তবে এখানে নিজেকে দোষ দেবেন না। এর মানে এটা নয় যে আপনি দুর্বল। এর মানে শুধু এটুকুই যে আপনি মানুষ, আর মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা একদম পছন্দ করে না। সাইকোলজি একটি সহজ কথা বলে, যখন তথ্য অসম্পূর্ণ থাকে তখন মস্তিষ্ক খালি জায়গাগুলো পূরণ করার চেষ্টা করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্ক সবথেকে খারাপ সংস্করণটিই বেছে নেয়, কারণ ভয় মস্তিষ্ককে বেশি দ্রুত চালায়। এখন এখানে একটি খুব জরুরি মোড় আসে, এটি মন দিয়ে শুনুন। যখন আপনি চুপ থাকেন, যখন আপনি জবাব দেওয়া বন্ধ করে দেন, যখন আপনি কৈফিয়ত দেওয়া ছেড়ে দেন, তখন ওভারথিংকিং আপনার জন্য নয়, সামনের মানুষটির জন্য শুরু হয়। এখন সামনের মানুষটির মস্তিষ্ক সেই পথেই হাঁটতে শুরু করে যে পথে আগে আপনার মস্তিষ্ক হাঁটত। এখন সে ভাবতে শুরু করে, আমি কি কোনো ভুল করে ফেললাম? এই মানুষটি কি আমার থেকে দূরে চলে যাচ্ছে? আর এই ওভারথিংকিং তাকে ভেতর থেকে অস্থির করতে শুরু করে। আপনি বুঝুন, যখন কেউ সব কথা পরিষ্কার করে বলে দেয়, তখন মস্তিষ্ক ভাবার সুযোগ পায় না, কিন্তু যখন স্বচ্ছতা পাওয়া যায় না, তখন মস্তিষ্ক নিজেই পরিচালক হয়ে যায়, নিজেই লেখক হয়ে যায়, আর নিজেই পুরো সিনেমা বানিয়ে ফেলে। আর সেই সিনেমা বেশিরভাগ সময় ভয়ের হয়। এখন আপনাকে কি করতে হবে? এটি খুব শান্ত মনে বুঝুন। আপনাকে ওভারথিংকিং থামানোর জন্য বারবার সাফাই দেওয়ার প্রয়োজন নেই। আপনার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আপনি শুধু এটুকুই করুন, শান্ত থাকুন, নিজের দিনটিকে সামলান, নিজের কাজে ব্যস্ত থাকুন। কারণ আপনি যখন শান্ত থাকেন, তখন সামনের মানুষটি শান্ত থাকতে পারে না। তার মস্তিষ্ক প্রশ্ন করতে থাকে, তার রাতের ঘুম পাতলা হয়ে যায়, এবং এটাই সেই পর্যায় যেখানে কিছু না বলে, কিছু না করে আপনি প্রভাব ফেলে দেন। শেষে শুধু এটুকুই মনে রাখবেন, মস্তিষ্ক যে গল্পই বানাক না কেন তা সত্যি হয় না, কিন্তু যখন আপনি চুপ থাকেন, তখন সামনের মানুষের মস্তিষ্ক নিজেই তাকে সত্যি বলে মানতে শুরু করে, আর এই ওভারথিংকিং ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভাঙতে থাকে। তো চলুন এবার এই ওভারথিংকিংয়ের পরের সত্যটি দেখি, কারণ যখন মস্তিষ্ক প্রশ্ন করে, তখনই মানুষ প্রথমবার কারো মূল্য বুঝতে পারে, আর এটাই সেই মোড় যেখানে ভ্যালিউ অনুভূত হয়। পয়েন্ট 4, মূল্যের উপলব্ধি হয়। চলুন এবার একটি খুব গভীর কিন্তু খুব শান্ত সত্য বুঝি। এই সত্যটি বোঝার জন্য কোনো তর্কের প্রয়োজন হয় না, শুধু একটু সৎ মন প্রয়োজন। প্রায়ই এমন হয়, যে জিনিস রোজ সামনে থাকে, যা সহজে পাওয়া যায়, তার গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। আর এটা মানুষের স্বভাব, এতে কারো দোষ নেই, শুধু অভ্যেসের খেলা। আপনি মন দিয়ে বুঝুন, যখন কেউ সবসময় অ্যাভেলেবল থাকে, প্রতিটি কল রিসিভ করে, প্রতিটি মেসেজের উত্তর দিয়ে দেয়, তখন সামনের মানুষের মনে এটা গেঁথে যায় যে এ তো সব সময় এখানেই থাকবে। আর যে জিনিস চলে যাওয়ার ভয় থাকে না, তার কদরও ধীরে ধীরে শেষ হয়ে যায়। এই কারণেই আগে যা সহজ মনে হতো, সেই জিনিসই একদিন অভাব বা মিসিং হিসাবে অনুভূত হতে থাকে। এখন এটি একটি ছোট উদাহরণ দিয়ে বুঝুন। যদি রোজ আপনার টেবিলে একটি জিনিস রাখা থাকে, তবে কয়েকদিন পর আপনি সেদিকে তাকানোও ছেড়ে দেবেন। কিন্তু যেদিন সেই জিনিসটি সেখানে থাকবে না, সেদিনই আপনার নজর সবার আগে তাকেই খুঁজবে। সম্পর্কের ক্ষেত্রেও এটাই হয়। যখন আপনি সবসময় সামনে থাকেন, তখন আপনার উপস্থিতির নজরে পড়ে না, কিন্তু যখন আপনি পিছিয়ে আসেন, তখনই সেই উপস্থিতি সবার আগে মনে পড়ে। আর এখান থেকেই মূল্যের আসল উপলব্ধি শুরু হয়। আপনি বুঝুন, ভ্যালু বা মূল্য এমন কোনো জিনিস নয় যা আপনি চেয়ে নিতে পারেন। মূল্য হলো সেই অনুভূতি যা সামনের মানুষটির তখন হয় যখন সে কোনো কিছু হারাতে শুরু করে। এই জন্য একটি কথা খুব সত্যি বলা হয়, পিপল ভ্যালিউ অনলি হোয়াট দে লুজ। মানুষ কেবল তারই মূল্য দেয় যা সে হারায়। এই লাইনটি শুনতে কিছুটা কঠোর মনে হতে পারে, কিন্তু এর মধ্যে খুব গভীর সত্য লুকিয়ে আছে। যদি এই কথাটি শুনতে শুনতে আপনার মাথায় কোনো একজন মানুষের মুখ ভেসে আসে, তবে এই ভিডিওটি সেই মানুষটির কাছে পৌঁছে দিন। কখনো কখনো বলে নয়, শুনিয়ে কথা বোঝানো হয়। আর হতে পারে এই ভিডিওটি কারো চোখ খুলে দেবে। এবার আরও বুঝুন। আপনি লক্ষ্য করুন, যতক্ষণ আপনি সেখানে ছিলেন, আপনার কথার অভ্যেস ছিল, আপনার প্রশ্নের অভ্যেস ছিল, আপনার মনোযোগের অভ্যেস ছিল। কিন্তু অভ্যেস হয়ে যাওয়ার পর সেই সব আর স্পেশাল বা বিশেষ রইল না। এখন আপনি সরে আসার সাথে সাথে, আপনার অ্যাভেলেবিলিটি কমিয়ে দেবার সাথে সাথে, সামনের মানুষের মস্তিষ্ক প্রথমবার থমকে যায়।
এবং সে ভাবে ও আগের মতো নেই কেন, ও হঠাৎ বদলে গেল কেন। এই প্রশ্নটিই হলো মূল্যের শুরু। আপনি এখানে একটি কথা খুব মন দিয়ে বুঝুন। মূল্য তখন তৈরি হয় না যখন আপনি কাউকে কনভিন্স করার চেষ্টা করেন। মূল্য তখন তৈরি হয় যখন আপনি চুপচাপ পিছিয়ে আসেন। কারণ এখন সামনের মানুষের কাছে কোনো তৈরি করা উত্তর থাকে না। এখন তাকে নিজেকে অনুভব করতে হয় যে সে কি হারিয়েছে। আর বিশ্বাস করুন, এই অনুভূতি খুব গভীর হয়। আগে আপনার উপস্থিতি ছিল একটি সুবিধা, কনভিনিয়েন্স। এখন সেই উপস্থিতি হয়ে ওঠে একটি অভাব। আগে আপনি টেকেন ফর গ্র্যান্টেড ছিলেন, এখন আপনার অনুপস্থিতি নজরে পড়তে শুরু করেছে। এটাই সেই মোড় যেখানে মানুষ থেমে চিন্তা করে, আর চিন্তার সাথে সাথে ভেতরে হালকা অস্থিরতা শুরু হয়। আপনি বুঝুন, কেউ আপনার মূল্য ততক্ষণ বুঝবে না যতক্ষণ না সে আপনার অভাব বোধ করে। আর অভাব বোধ করানোর জন্য আপনাকে লড়াই করার প্রয়োজন নেই। আপনাকে শুধু নিজের এনার্জি ফিরিয়ে নিতে হবে। এখন এখানে একটি খুব জরুরি কথা আছে। মূল্যের উপলব্ধি করানোর মানে এই নয় যে আপনি রূঢ় হয়ে যাবেন। আপনি স্বাভাবিক থাকেন, শান্ত থাকেন। শুধু আগের মতো সবসময় পাওয়া যায় না আপনাকে। আর এই পরিবর্তনই সবথেকে বেশি কাজ করে। কারণ এখন সামনের মানুষটি আপনার এই অনুপস্থিতি বুঝতে পারে না। সে ভাবে, আমি কি ওকে অবহেলা করলাম? আর এই প্রশ্নই মূল্যের জন্ম দেয়। এখানে আপনি নিজেকে ছোট ভাববেন না। যদি কেউ আপনার মূল্য না বোঝে, তবে তার মানে এই নয় যে আপনি কম ছিলেন। এর মানে শুধু এটুকুই যে আপনি খুব বেশি অ্যাভেলেবল ছিলেন। আর যখন প্রাপ্যতা কমে যায়, তখন মূল্য নিজে থেকেই বাড়তে থাকে। শেষে শুধু মনে রাখবেন, মূল্য চেয়ে পাওয়া যায় না, মূল্য বুঝে নিতে হয়। আর প্রায়ই সেই বোধ তখনই আসে যখন কোনো কিছু হাত থেকে বেরিয়ে যেতে শুরু করে। এই কারণেই যা একসময় সহজ ছিল, তাই একদিন অপূর্ণতা হয়ে দাঁড়ায়। এখন একটু থামুন, কারণ মূল্যের উপলব্ধি সহজ হয় না। এখান থেকেই ভেতরে একটি যুদ্ধ শুরু হয়। ইগো এক কথা বলে, আর হৃদয় অন্য কথা। এবার সেই যুদ্ধের কথা বলি। পয়েন্ট 5, ইগো এবং সত্যের লড়াই শুরু হয়। চলুন এবার এমন একটি সত্য বুঝি যা বেশিরভাগ মানুষ বাইরে থেকে দেখে না, কিন্তু ভেতরে খুব তীব্রভাবে চলতে থাকে। যখন কোনো সম্পর্কে দূরত্ব চলে আসে, যখন কথা কমে যায় এবং যখন এক পক্ষ থেকে নীরবতা শুরু হয়, তখন ভেতরে একটি যুদ্ধ চলে। এই যুদ্ধ বাইরে দেখা যায় না। কেউ এটা সোশ্যাল মিডিয়ায় লেখে না, কেউ এটা শব্দে প্রকাশ করে না, কিন্তু ভেতরে অনেক কিছু ভেঙে যাচ্ছে। এই যুদ্ধের দুই খেলোয়াড় হল, এক ইগো আর অন্যটি সত্য। ইগো খুব জোরে কথা বলে। সে বলে, আমার কিচ্ছু যায় আসে না, আমি ঠিক আছি, আমার কারোর প্রয়োজন নেই। কিন্তু ঠিক সেই সময় হৃদয় খুব আস্তে কথা বলে। সে বলে, কিছু তো ভুল হচ্ছে, এই নিস্তব্ধতা ঠিক লাগছে না। আর এখান থেকেই মানুষ ভেতর থেকে ভাঙতে শুরু করে। আপনি মন দিয়ে বুঝুন, ইগো হলো বাইরের স্তর, সেটা অন্যকে দেখানোর জন্য হয়। কিন্তু হৃদয় থাকে ভেতরে। সে সত্য জানে, সে মিথ্যে বলতে পারে না। এই জন্য যখন কেউ বলে আমার কিছু যায় আসে না, তখন বেশিরভাগ সময় তারই সব থেকে বেশি যায় আসে। ইগো মানুষকে শক্ত দেখায়, কিন্তু সত্য তাকে ভেতর থেকে দুর্বল করে। এবার এই লড়াইকে আরও একটু গভীরভাবে বুঝুন। দিনে ইগো যেতে, কাজে, মানুষের সামনে, হাসিতে, কথাবার্তায়। কিন্তু রাতে যখন সব কিছু শান্ত হয়ে যায়, যখন মোবাইলটি পাশে রেখে দেওয়া হয়, তখন হৃদয় কথা বলতে শুরু করে। তখন প্রশ্ন জাগে, সত্যিই কি আমার কিছু যায় আসে না? যদি নাই আসে, তবে এই অস্থিরতা কেন? আর এটাই সেই মুহূর্ত যেখানে ইগো এবং সত্য মুখোমুখি দাঁড়িয়ে থাকে। ইগো বলে, মেসেজ করো না, নিজেকে ছোট করো না। হৃদয় বলে, একবার জিজ্ঞেস তো করো, সব ঠিক আছে তো? আর এই টানাপড়েন মানুষকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। আপনি বুঝুন, এই লড়াই এখন এই জন্যে হচ্ছে না যে আপনি দুর্বল। এই লড়াই হচ্ছে কারণ আপনি যুক্ত, কানেক্টেড ছিলেন। যে মানুষের সাথে কারো কোনো যোগ নেই, তার জন্যে ইগো আর হৃদয় কখনো লড়াই করে না। কিন্তু যেখানে সম্পর্ক সত্যি হয়, সেখানে এই যুদ্ধ নিজে থেকেই শুরু হয়ে যায়। এখন একটি খুব গুরুত্বপূর্ণ কথা বুঝুন। ইগো সবসময় জিততে পারে না, আর হৃদয় সবসময় চুপ থাকতে পারে না। কিছু সময় পর এই ভেতরের লড়াই মানুষের জীবনী শক্তি শেষ করতে থাকে। এই জন্যই বলা হয়েছে, এই অন্তর্যুদ্ধ মানুষকে ভেঙে দেয়। বাইরে থেকে মানুষটিকে একদম স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে সে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এবার এখানে আপনি নিজেকে দোষ দেবেন না। যদি কখনো আপনিও এমন অনুভব করে থাকেন, তবে জানবেন আপনি একা নন। প্রতিটি মানুষ যে কখনো মন থেকে কাউকে ভালোবেসেছে, সে এই লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হল, এই লড়াইয়ে জয় কার হয়? সত্যের। কারণ অহং যতবারই বলুক না কেন, আমার কিছু যায় আসে না, মন ভেতর থেকে জানে কোনটি সঠিক আর কোনটি ভুল।
আর যেদিন অহং ক্লান্ত হয়ে যায় সেদিনই সত্য বাইরে আসতে শুরু করে। তখন মানুষ স্বীকার করতে থাকে, হ্যাঁ, আমার কিছু যায় আসে না, কথাটি ভুল, আমার সত্যিই খারাপ লাগছে, হ্যাঁ, কিছু তো ভুল হয়েছে। আর এই স্বীকার করে নেওয়াটাই সবথেকে বড় আঘাত হয়ে দাঁড়ায়। আপনি বুঝুন, অহং আপনাকে বাধা দেয়, কিন্তু সত্য আপনাকে নাড়িয়ে দেয়। আর যে মানুষটি ভেতর থেকে নড়ে যায় সে কখনো আগের মতো থাকতে পারে না। এখানে আপনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে এই লড়াইয়ের মাঝে ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই। আপনাকে অহংকেও উস্কানি দিতে হবে না, আবার মনকেও বোঝাতে হবে না। আপনাকে শুধু শান্ত থাকতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে, নিজের আত্মসম্মানের সাথে অটল থাকতে হবে। কারণ আপনি যত শান্ত থাকবেন, সামনের মানুষের ভেতরে এই লড়াই ততটাই তীব্র হতে থাকবে। সে বাইরে থেকে শক্ত দেখাবে, কিন্তু ভেতর থেকে সে ভেঙে চুরমার হয়ে যাবে। আর একদিন এমন আসবে যখন অহং ক্লান্ত হয়ে হার মানবে এবং সত্য জিতে যাবে। শেষে শুধু মনে রাখবেন, অহং গর্জন করে, কিন্তু সত্য চুপ থাকে। তবুও শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। আর এই ভেতরের লড়াইটাই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এবার সব থেকে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যখন অহং ক্লান্ত হয় আর হৃদয়ের আওয়াজ জোরালো হয়, তখন একটি চিন্তার জন্ম নেয়। সেই চিন্তাই মানুষকে আবার ফিরিয়ে আনে। পয়েন্ট 6, ফিরে আসার ইচ্ছা জাগে। চলুন এবার এই পুরো প্রক্রিয়ার সেই মোড়ে আসি যেখানে বাইরে থেকে দেখলে বিশেষ কিছু বদলায় না, কিন্তু ভেতরে অনেক কিছু বদলে গেছে। যখন শান্তি মেলে না, যখন মন বারবার ছটপট করে এবং যখন পরিস্থিতির ওপর আর নিয়ন্ত্রণ থাকে না, তখন মানুষ প্রথমবার সততার সাথে নিজের সাথে কথা বলতে শুরু করে। আপনি মন দিয়ে বুঝুন, শুরুতে সামনের মানুষটি নিজেকে অনেক বোঝায়। সে বলে, সব ঠিক আছে, আমার কিছু যায় আসে না, আমি জীবনে এগিয়ে গেছি। কিন্তু সময়ের সাথে সাথে এই শব্দগুলো অন্তঃসার শূন্য মনে হতে থাকে। কারণ যদি সত্যিই মনে শান্তি থাকত, তবে বারবার সেই নীরবতার কথা মনে আসত না। যদি সত্যিই নিয়ন্ত্রণ থাকত, তবে মন বারবার সেই দিকেই কেন টেনে নিয়ে যায়? আপনি বুঝুন, মন তখন অস্থির হয় না যখন সব কিছু ঠিক থাকে। মন তখন অস্থির হয় যখন কিছু অপূর্ণ থেকে যায়। আর এই অপূর্ণতাই ধীরে ধীরে ফিরে আসার চিন্তায় পরিণত হয়। শুরুতে এই চিন্তা খুব হালকা হয়, শুধু একটি ঝলক, একটি স্মৃতি বা কোনো পুরনো কথা। তারপর এই চিন্তা গভীর হতে থাকে। রাতের নিস্তব্ধতায়, একাকিত্বে, যখন কোনো বিনোদনী আর কাজে আসে না, তখন মন খুব চুপি সারে বলে, একবার কথা বলা উচিত, শুধু এটা জানার জন্যে যে সব ঠিক আছে তো। লক্ষ্য করুন, এই চিন্তা অহংকার থেকে আসে না, এই চিন্তা হৃদয় থেকে আসে। অহংকার বলে, যেও না, দুর্বল হও না, কিন্তু হৃদয় খুব শান্তভাবে বলে, শুধু একবার ওকে শুনতে চাই, শুধু একবার বুঝতে চাই। আর এখানেই মানুষ ভেতর থেকে কেঁপে ওঠে। বুঝুন, ফিরে আসার ইচ্ছা কখনো হঠাৎ আসে না। এটা সেই সব রাতের ফলাফল যেখানে শান্তি মেলেনি। এটা সেই মুহূর্তগুলোর ফল যেখানে নিয়ন্ত্রণ থাকার অভিনয় করা হয়েছিল, এবং যখন সেই অভিনয় ভেঙে যায় তখনই সত্য সামনে আসে। এখানে একটি কথা খুব মন দিয়ে বুঝুন, কেউ অহংকারের কারণে ফিরে আসে না, কেউ ভয়ের কারণেও ফিরে আসে না। ফিরে আসার আসল কারণ হল ভেতরের অস্থিরতা। যখন মন বারবার ওই একটি নামই জপ করে, যখন ওই গলার আওয়াজ মনে পড়ে, যখন ওই নীরবতা বিঁধতে শুরু করে, তখন মানুষ বোঝে যে সে আসলে এগিয়ে যেতে পারেনি। আর এই বোধটাই ফিরে আসার প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায়। আপনি বুঝুন, এই পদক্ষেপ নেওয়া খুব কঠিন, কারণ এতে অহংকারকে নত হতে হয়। এতে স্বীকার করতে হয়, হ্যাঁ, আমার সত্যিই খারাপ লাগছে। এই কারণেই বেশিরভাগ মানুষ দীর্ঘ সময় নিজের সাথে লড়াই করতে থাকে, কিন্তু যখন এই লড়াই তাকে ক্লান্ত করে দেয়, তখন মানুষ শান্তি বেছে নেয়। আর শান্তির রাস্তা প্রায় সেই দরজা দিয়েই যায় যে দরজা দিয়ে সে কখনো বেরিয়ে গিয়েছিল। এখানে একটি খুব জরুরি কথা আছে, যদি কখনো সামনের মানুষটি ফিরে আসে, তবে সে এই জন্যে আসবে না যে আপনি তার পেছনে দৌড়েছিলেন, সে এই জন্যে আসবে না যে আপনি তার পিছু নিয়েছিলেন, সে এই জন্যে আসবে কারণ আপনি শান্তি বেছে নিয়েছিলেন, আপনি নিজেকে সামলে নিয়েছিলেন, আপনি নিজেকে বাঁচিয়েছিলেন। বুঝুন, কথা না বলা মানে কাউকে সাজা দেওয়া নয়, আবার পিছু না নেওয়া মানে কাউকে ছোট করা নয়। এটা শুধু নিজের আত্মসম্মান রক্ষার উপায়। আর যখন আপনি নিজেকে রক্ষা করেন, তখন সামনের মানুষটি নিজেকে প্রশ্ন করে, আমি কি ওকে খুব হালকাভাবে নিয়েছিলাম? আমি কি ওর মূল্য বুঝিনি? এই প্রশ্নগুলোই ফিরে আসার ইচ্ছাকে আরও মজবুত করে। এখানে আপনার ভূমিকা খুব পরিষ্কার।
আপনাকে কিছু প্রমাণ করতে হবে না, কাউকে কিছু মানাতে হবে না। আপনাকে শুধু শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকতে হবে এবং নিজের মূল্য বুঝতে হবে। কারণ যখন আপনি এটা করেন, তখন সামনের মানুষের পক্ষে ফিরে আসার চিন্তা এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আর শেষে এটাই সেই সত্য যা খুব কম মানুষ বুঝতে পারে। কথা না বলা কোনো চাল নয়, আর পিছু না নেওয়া কোনো দুর্বলতা নয়। এটা কেবল নিজেকে বাঁচানোর একটি উপায়। আপনি যদি এতক্ষণ ধরে শুনে থাকেন, তবে কমেন্টে শুধু এটুকুই লিখে দিন, আমি নিজেকে বেছে নিয়েছি। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকেন, তার মানে আপনি শুধু কাউকে বদলাতে নয়, নিজেকে বুঝতে এসেছেন। মনে রাখবেন, শান্তির রাস্তা কখনো চিৎকার থেকে আসে না, না বারবার বোঝানো থেকে, না পিছু নেওয়া থেকে, আর না নিজেকে ছোট প্রমাণ করা থেকে। কখনো কখনো সবথেকে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনি থমকে দাঁড়ান, যখন আপনি নিজেকে বেছে নেন, যখন আপনি নিজের আত্মসম্মানের সাথে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। আর যদি সামনের মানুষটির বোঝার ইচ্ছা থাকে, তবে সে পথ এখান থেকেই খুঁজে পাবে। আর যদি সে নাও ফেরে, তবুও আপনি হারবেন না, কারণ আপনি নিজেকে হারিয়ে ফেলার হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। যদি এই কথাগুলো আপনার মনকে সামান্যতম শান্ত করতে পেরে থাকে, তবে এই ভিডিওটি এখানেই শেষ করুন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু নিজের সাথে সৎ থাকার একটি শান্ত সিদ্ধান্ত।